আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার চলে এসলাম মুভি মিররের পক্ষ থেকে নতুন আরেকটি গল্প নিয়ে। গল্পের শুরুতেই আমরা বেশ কিউট দেখতে দুইটা বাচ্চাকে দেখতে পাই। তারা তার দাদির কাছে 1 ইঞ্চি রাজকন্যার গল্প শুনছিল। মানে যে রাজকন্যাটার হাইট হবে অনলি 1 ইঞ্চ। তো এই গল্পটা শুনি তো ছোট্ট মেয়েটা প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়ে। আর সে সত্যি সত্যি ওই ছোট্ট রাজকন্যার সঙ্গে দেখাও করতে যায়। এরপর গল্প বলা শেষ করে তার দাদি যখন ওখান থেকে চলে যায়, তারপরেই তো ওরা দুজন সেই ছোট্ট রাজকন্যাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আসলে তারা মনে করেছিল এরকম কেউ বোধহয় সত্যি সত্যি এক্সিস্ট করে। তো খুঁজতে খুঁজতে তো ছোট্ট মেয়েটা একটা পুকুরের কাছে চলে আসে, আর তখনই হঠাৎ করে পিচ্ছিল খেয়ে তার জুতাটা পানির মধ্যে পড়ে যায়। জুতাটাকে এইভাবে ভেসে যেতে দেখে তো মেয়েটা খুব বেশি ভয় পেয়ে যায়, আর মনে মনে ভাবছিল যে এই বুঝি সে জুতাটাকে হারিয়ে ফেললো। বাসায় গেলে মা বা অবশ্যই তাকে বকবে। তবে ঠিক তখনই সে জুতার মধ্যে ছোট্ট একটা রাজকন্যাকে দেখতে পায়, মানে সে 1 ইঞ্চ প্রিন্সেস। ওই রাজকন্যাকে দেখে তো মেয়েটা প্রচন্ড খুশি হয়ে যায়। ওই সময় আবার সে ছেলেটাও এখানে এসে পৌঁছায়। মেয়েটা তখন তাকেও সেই 1 ইঞ্চ প্রিন্সেসটার কথা জানায়, কিন্তু ততক্ষণে আবার রাজকন্যাটা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। তাই ওই ছেলেটা তো বাচ্চা মেয়েটার কথা আর বিশ্বাস করে না। তারপর তারা ওখান থেকে চলে যায় একটা পাহাড়ের নিচে। আর এখানে আসার পর একে অপরকে নিজেদের ভালোবাসার কথা জানায়। আর এরা তো আবার চিরদিন একসাথে থাকার প্রতিশ্রুতিও দিয়ে দিচ্ছে। মানে বুঝতেই পারছো, এরা প্রমিসও বোঝে। আর এর পরের দৃশ্যে পরিবর্তন হয়। আমরা চিউমি নামের একটা মেয়েকে দেখতে পাই। চিউমি বসে বসে নিজের উপন্যাস লিখছিল, তখন জানালার বাইরে তাকিয়ে সে দেখতে পায় মিনামিকে। মিনামিকে সে আবার প্রচন্ড বেশি পছন্দ করে। মিনামি তখন তার সবচেয়ে প্রিয় খেলা ক্যান্ডো প্র্যাকটিস করছিল। চিউমি তখন তার দিকে বেশ মন খারাপ করেই তাকিয়ে থাকে, কারণ সে মিনামিকে ভালোবাসলেও তার কাছে মনে হয় মিনামি তাকে একটুও ভালোবাসে না। এমনকি সে কখনো তাকে বোঝার চেষ্টাও করে না যে চিউমি তাকে এতটা ভালোবাসে। তো তারপরে স্কুল যাওয়ার সময় আবার মিনামির মা চিউমিকে ডাক দেয়। আসলে তারা হলো প্রতিবেশী, আর মিনামি লাঞ্চ বক্সটা দিয়ে দেয়, কারণ আজকে সে লাঞ্চ বক্সটা নিতে ভুলে গিয়েছে। চিউমি তখন লাঞ্চ বক্স নিয়ে মিনামির পেছনে দৌড়াতে শুরু করে। অন্যদিকে মিনামির মনে পড়ে যায় যে ও লাঞ্চ বক্সটা বাসায় ফেলে রেখে এসেছে। তাই মনে পড়তে সেও বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। আর এইভাবে দৌড়াতে গিয়ে দুজনেই সেখানে হঠাৎ করে ধাক্কা লেগে যায়, আর ভুলবশত আবার তাদের মধ্যে একটা কিছু হয়ে যায়। চিউমি তো দ্রুত উঠে দাঁড়ায় আর লাঞ্চ বক্সটা মিনামির হাতে গুজে দেয়। সে লজ্জায় দৌড়ে চলে যায়। তো চিউমি আর মিনামি কিন্তু একই ক্লাসে পড়ে, কিন্তু তারা একে অপরের সঙ্গে খুব একটা বেশি কথা বলে না। আসলে মিনামি কারোর সাথে ঠিক মতো কথা বলতে চায় না। সে সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। সে বড় হয়ে একজন ডক্টর হতে চায়, যাতে করে সে মানুষের সেবা করতে পারে আর নিজের পরিবারকেও সাহায্য করতে পারে। এই কারণেই সারাক্ষণ সে পড়াশোনায় মুখ গুজে বসে থাকে। এরপর আমরা দেখতে পাই চিউমি তার স্কুলে ডান্স প্র্যাকটিস করছিল, কারণ আসলে সে একজন অসাধারণ ড্যান্সার। আর সে বরাবরই চাইতো টোকিওতে একটি ড্যান্স কম্পিটিশনে অংশগ্রহণ করতে, কিন্তু সে ভালো করেই জানে তার মা বাবা কখনোই এতে রাজি হবে না। মানে তারা এত দূরে মেয়েকে না যাওয়ার জন্য জীবনও ছাড়বে না। তো স্কুল শেষ করে আবারও চিউমির ক্লাসমেট রিকো তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, আর তখন তার প্রিয় একটা উপন্যাসের কথা বলে। বন্ধুরা, এই উপন্যাসটা কিন্তু আসলে আমাদের চিউমিরই লেখা, কিন্তু সে নিজের পরিচয় গোপন রেখে অন্য নাম ব্যবহার করে লেখালেখি করে। তো পরের দিনে তো আবার রিকো চিউমিকে একটা উপহার দিয়ে তার ভালোবাসার কথাটা তাকে জানিয়ে দেয়। আসলে রিকো চিউমিকে অনেক বেশি পছন্দ করে, আর শেষমেশ যাওয়ার সময় বলে যায় যে আমি কিন্তু জানি চিউমি, ওই উপন্যাসের রাইটার তুমি। এই জন্যই আমি তোমার এই উপন্যাসটা আমার অনেক ভালো লাগে। তো বাড়ি ফেরার পথে চিউমি রিকুর উপহারটা দেখে অনেক খুশি হয়ে যায়। তবে হঠাৎ করে সেখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। সঙ্গে সঙ্গে তো সে ছাতাটা বের করে, আর তখনই সে দেখতে পায় মিনামি তার ক্লাসমেট সাইবের সঙ্গে একসাথে একই ছাতার নিচে হাঁটছে।
সাহেব আবার তখন মিনামির দিকে খুব ভালোবাসার নজরেই তাকাচ্ছিল, মানে একটা লাভি ডাভি ভাব আর কি। এই দৃশ্য দেখে তো চিউমির প্রচন্ড হিংসা হয়। আসলে ভালোবাসার মানুষের পাশে তো কেউ কাউকে সহ্যই করতে পারে না, তাই না? আর এই ঘটনায় সে এতটাই কষ্ট পায় যে বাড়ি ফিরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। আর এরই মাঝে আবার তার মা বাবা জানতে পেরে যায় যে তাদের মেয়ে লুকিয়ে লুকিয়ে টোকিওতে ওই ডান্স কম্পিটিশনে যাচ্ছিল। এটা নিয়ে বাসায় তো প্রচন্ড অশান্তি শুরু হয়। এমনকি জিউমির বাবা তাকে অনেক বকাবকিও করে, আর রাগের মাথায় তাকে সে একটা চড়ই মেরে বসে। আর এতে চিউমি প্রচন্ড ক্ষুব্ধ হয়ে বাড়ি ছেড়েই চলে যায়। কিন্তু এদিকে তো বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, সে আর বাড়ি ফিরতে পারছে না। আর তখনই তার পথে দেখা হয় যে মিনামির সঙ্গে। সে মিনামিকে তখন তার সঙ্গে সায়রের কি সম্পর্ক সেটা নিয়ে সে প্রশ্ন করে। আর এটা শুনে এবার মিনামিও তাকে অনেক কড়াভাবে উত্তর দেয় যে তুমি কি সব উল্টাপাল্টা বলছো, তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? এসব জিনিস আমাকে মোটেও জিজ্ঞাসা করবে না। মিনামির কথা শুনে চিউমি আরো বেশি কষ্ট পায় আর দ্রুত ওখান থেকে চলে যায়। আর এর মাঝে জোরে বাতাস বওয়ার কারণে তার ছাতাটাও উড়ে চলে যায়। ছাতার পেছনে দৌড়াতে দৌড়াতে তখনই সে ওই পাহাড়ে চলে যায়, যেখানে আমরা গল্পের শুরুতেই দুজন বাচ্চাকে আবার একে অপরকে প্রমিস করতে দেখেছিলাম আর কি। আর এখান থেকেই আমরা জানতে পারি যে এই বাচ্চা দুইটা হলো এখন বড় হয়ে মিনামি আর চিউমি। তো সেখানে বসে তো চিউমি মিনামির কথা অনেক ভাবতে থাকে যে কিভাবে মিনামির বাবা চলে যাবার পর তাদের বন্ধুত্ব সম্পর্কটা একদম নষ্ট হয়ে গিয়েছে। আসলে বাবা চলে যাওয়ার পর তাদের ফ্যামিলি সম্পূর্ণ প্রেসার এসে পড়ে মিনামির উপরে। এই জন্য মিনামি এরকম কঠোর হৃদয়ের হয়ে গিয়েছে। চিউমি যখন কাঁদতে কাঁদতে গডের কাছে প্রার্থনা করে যে মিনামি যেন আবারও তাকে আগের মতো ভালোবাসে, তাদের বন্ধুত্বটা যেন একদম ছোটবেলার মতো ওরকম সুন্দর হয়ে যায়। আর এসব ভাবতে ভাবতে সে এখানেই ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালে যখন চিউমের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে সে একদম ছোট হয়ে গিয়েছে, মানে সে 1 ইঞ্চ। আর এটা দেখে সে ভয় না পাওয়ার বদলে উল্টো খুশি হয়ে যায়, কারণ এখন সে সত্যি সত্যি ছোটবেলার কল্পনা করে সে ওই অনলি 1 ইঞ্চ প্রিন্সেস হয়ে গিয়েছে। অন্যদিকে তো সারা রাত চিউমে বাড়ি না ফেরার কারণে তার মা বাবা অনেক বেশি টেনশন করতে থাকে আর সব জায়গায় তাকে খোঁজাখুঁজি করতে শুরু করে। শেষমেশ তো থানায় চলে যায়, সবাই মিলে তাকে খুঁজতে শুরু করে। এরপর তারা থানায় যেয়ে পুলিশ অফিসারের কাছে অভিযোগ জানায়। সে অভিযোগটা নেয় ঠিকই, কিন্তু সে আবার গসিপ করা আন্টিদের মতো চিউমের নিখোঁজ হওয়ার খবর সবাইকে জানাতে থাকে। আর এইভাবে খবরটা দ্রুত মিনামির কাছেও পৌঁছে যায়। মিনামিও চিউমিকে খুঁজতে শুরু করে আর তারপর সে ওই পাহাড়ের দিকেই চলে যায় আর বারবার চিউমির নাম ধরে ডাকতে থাকে। চিউমি তখন বলে যে আমি তো এখানে, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? মিনামি তো চিউমির কণ্ঠস্বর ঠিকই শুনতে পায়, কিন্তু সত্যি তাকে দেখতে পায় না। আর কোনোভাবে তখন ছোট্ট চিউমি লাফিয়ে লাফিয়ে ওঠে। চিউমির এই অবস্থা দেখে একদম অবাক হয়ে যায় যে তুমি এত ছোট কিভাবে হয়ে গেলে। আর মিনামি এরপর চিউমিকে নিজের পকেটে করে বাড়িতে নিয়ে আসে আর তার ঘরে লুকিয়ে রাখে। চিউমি এখন মিনামির সাহায্য ছাড়া কিছুই করতে পারছিল না, তাই মিনামিও সবসময় তাকে সাহায্য করার চেষ্টা করে। তো অনেকক্ষণ তো হয়ে গিয়েছে, তাই মিনামি চিউমিকে বাড়ি যেতে বলে, কিন্তু চিউমি তো কোনোভাবে ওই বাড়িতে ফিরে যাবে না। সে বলে যে এই অবস্থায় যদি আমার মা বাবা আমাকে দেখে তাহলে তারা প্রচন্ড ভেঙে পড়বে। তাই এরপর চিউমি তার মা বাবাকে ফোন করে জানায় যে আমি টোকিওতে সে ডান্স কম্পিটিশনে চলে এসেছি, তোমাদেরকে না জানিয়ে এসেছি। তোমরা আমাকে নিয়ে টেনশন করো না, ডান্স কম্পিটিশন শেষ হয়ে গেলে আমি আবারও বাড়ি চলে আসব। তো এরপর আমরা দেখতে পাই চিউমির জন্য মিনামি একটা ছোট্ট বাটি দিয়ে বাথটাব বানিয়ে দিয়েছে আর চিউমি তো সেটার মধ্যে বসে গোসল করছে। ছোটবেলায় ওই যে আমরা পুতুল পুতুল খেলতাম না, ঠিক সেরকম। তো রাতে এরপর মিনামি তার টিস্যু বক্সটা খালি করে চিউমির জন্য ছোট্ট একটা বিছানাও বানিয়ে দেয়। ঘুমন্ত চিউমিকে দেখে তো মিনামির খুবই আদর করতে মন চায় আর সে তখন তার দিকে মুগ্ধ হয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এদিকে চিউমি তো পরের দিন মিনামিকে একটা রাজকন্যার গল্প শোনায় যে নাকি একটা অভিশাপের জন্য একদম ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু এরপর যখন একটা রাজপুত্র এসে তাকে চুমু খায় তখন সে আবারও ঘুম থেকে জেগে ওঠে।
আসলে চিউমি ইচ্ছে করে মিনামিকে এই গল্পটা শুনিয়েছে, যাতে করে সেও তাকে একটা চুমু খায়। কিন্তু চিউমের ইঙ্গিত মিনামি কিছু বুঝতে পারে না। উল্টো তার এই গল্প নিয়ে অনেক হাসাহাসি করতে শুরু করে। আর এরপর যখন স্কুলে যাওয়ার সময় হয়ে যায়, তখন মিনামি চিউমেকে নিজের পকেটে লুকিয়ে স্কুলে চলে যায়। এদিকে চিউমি স্কুলে না থাকলেও তো সবকিছু একদম স্বাভাবিকভাবেই চলছিল। তারপর মিনামি তো একটা ডল হাউস থেকে চিউমের জন্য ছোট ছোট কিছু জামাও কিনে আনে, কারণ অনেকদিন চিউমি একই জামা পরে আছে। এখন তো তার পোশাকটা বদলাতে হবে। তখনই মিনামির মনে পড়ে যায় যে তার দাদি একবার তাদেরকে একটা জাদুকরি হাতুড়ির কথা বলেছিল, যেটা নাকি 1 ইঞ্চি রাজকন্যাকে আবারও তার আসল উচ্চতায় ফিরিয়ে দিতে পারে। তবে সেই হাতুড়ি কেবল পূর্ণিমার রাতে কাজ করবে। তো মিনামি তো এরপর চিউমিকে নিয়ে সেই জায়গায় চলে যায়, কিন্তু পূর্ণিমার রাতেও চিউমি আর আয়ের মতো বড় হয় না। আর সেই রাতে আবারও শুরু হয় প্রচন্ড বৃষ্টি। মিনামি তখন চিউমিকে আবারও সেই পাহাড়ে নিয়ে যায়। তারা দুইজন তো সারা রাত ধরে ওই বৃষ্টির মধ্যেই অপেক্ষা করে, কিন্তু কিছুই পরিবর্তন হয় না। বৃষ্টিতে ভিজে তো মিনামি অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন চিউমি দৌড়ে যায় ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনার জন্য, যাতে করে একটু মিনামির মাথায় জল পট্টি দিতে পারে। কিন্তু চিউমের সাইজ এতটাই ছোট যে সে কোনোভাবে ফ্রিজটা খুলতে পারছিল না। আর দায়িত্বশীল মিনামির দিকে তাকিয়ে অসহায় ভাবে কাঁদতে শুরু করে। চিউমের এমন অবস্থা দেখে মিনামি তখন তাকে বলে যে, তুমি প্লিজ এভাবে কান্না করো না, তুমি শুধুমাত্র আমার পাশে থাকলেই হবে। আর মিনামির এই সামান্য কথাগুলো শুনে তো চিউমের মনটা একদম ভরে যায়, কারণ সে তো শুধুমাত্র মিনামির কাছ থেকে এটুকু কথাই শুনতে চাচ্ছিল, যেন আজীবন সে তার পাশে থাকতে পারে। তবে তার এই খুশি আবার খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। সাইরি নামে সেই মেয়েটা মিনামিকে দেখার জন্য চলে আসে, আর রীতিমতো সে এখানে এসে তার সব দেখাশোনা করতে থাকে। সায়রি তখন মিনামির খুব কাছে চলে আসে আর তাকে একটা চুমু খেতে যায়। আর এদিকে তো চিউমির এমন দৃশ্য একদমই সহ্য হচ্ছিল না। তবে ঠিক তখনই ঘুমের মধ্যে আবারও মিনামি সেখানে চিউমির নাম বলে ফেলে। আর এতেই তো সঙ্গে সঙ্গে সায়রি সেখান থেকে সরে যায়। এরপরে মিনামির জ্বরটা যখন একটু ঠিক হয়, তখন সে চিউমির খুব কাছ থেকে একটা ভিডিও ধারণ করে, যাতে তাকে দেখতে একদম স্বাভাবিক আকারেরই মনে হয়। তারা দুইজন এরপর ওই ভিডিওটা চিউমের মা বাবাকে পাঠিয়ে দেয়, যেখানে চিউমে বলে যে তাকে টোকিওতে আরো বেশ কয়েকদিন থাকতে হবে। আর এই ভিডিওটা দেখে চিউমের মা বাবা একটু দুশ্চিন্তা মুক্ত হয়, যে তাহলে আসলে তাদের মেয়ে মনে হয় টোকিওতে ডান্স কম্পিটিশনই আছে। একদিন তো মিনামি সায়রির সঙ্গে বসে স্টাডি করছিল, আর তখনই মিনামির পকেটে ঘুমিয়েছিল চিউমি। কিন্তু হঠাৎ করে এসে ঘুমের মধ্যে নাক ডাকতে শুরু করে। তখন তো মিনামি বুঝতে পারে যে সিচুয়েশন একদম গড়বড়ে, তাই সে তাকে চুপ করানোর জন্য তখন বারবার কাশতে শুরু করে। তো এদিকে বাড়ি ফেরার পথে আবার সায়রি মিনামির সঙ্গে বেশ ফ্ল্যাট করছিল। একটা সময় তো সে মিনামিকে চুমু খেতেই যায়, কিন্তু পকেটের ভেতর থেকে চিউমির এইগুলো একদমই সহ্য হচ্ছিল না। তাই সে তখন মিনামিকে পকেটের মধ্যে থেকে ঘুষি মারতে শুরু করে, আর এতেও মিনামি একটু পিছনে সরে যায়। আর সায়রও তখন মনে করে যে মিনামি হয়তোবা লজ্জা পাচ্ছে, তাই সে যাওয়ার আগে আবার নিজে থেকে জোর করে মিনামিকে একটা কিস করে দিয়ে চলে যায়, যেটা দেখে আমাদের চিউমি তো একেবারেই মেনে নিতে পারছিল না। আর এইভাবে দেখতে দেখতেই চলে আসে সেই জ্ঞান প্রতিযোগিতার দিন। মিনামি এই প্রতিযোগিতার জন্য নিজেকে একদম প্রস্তুত বলে মনে করছিল না, কিন্তু চিউমি তাকে অনেক বোঝায় যে তুমি অনেক বেশি প্র্যাকটিস করেছো, আর এখন তোমার সেই প্রতিভা সবার সামনে দেখানোর সময় চলে এসেছে। তুমি কেন ভয় পেয়ে পিছিয়ে আসছো? চিউমির কথায় তখন মিনামি বেশ ইন্সপিরেশন পেয়ে যায়। সে কেন্দ্র প্রতিযোগিতায় যায়, তবে শেষ পর্যন্ত সে সত্যি সত্যি হেরে যায়। অন্যদিকে তো পরের দিন স্কুলের রিকু তার ক্লাসে একটা পুতুল নিয়ে আসে, যেটা দেখতে একেবারে চিউমির মতো। আর মিনামিকে নকল করে সে পুতুলটা পকেটে রেখে স্কুলে ভরে ঘুরতে শুরু করে। আর এটা দেখে আমার মিনামি তখন খুবই জেলাস ফিল হয়। আসলে ছেলেরা ভালোবাসার কথা প্রকাশ না করলেও গার্লফ্রেন্ডের দিকে যদি অন্য কেউ তাকায় বা তাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে, তখন আবার ঠিকই জেলাস ফিল করে। তো চিউমি তো অনেকদিন ধরে সে একটা পোশাকই পরেছিল, আর মিনামির একটা রুমাল তার খুবই পছন্দ হয়ে যায়। তাই সে মিনামিকে অনুরোধ করে যে সে যেন ওটা দিয়ে তাকে একটা সুন্দর ড্রেস বানিয়ে দেয়। তখন অনেক চেষ্টা করে মিনামি একটা সুন্দর ড্রেস বানিয়ে দিলেও
চিউমি ওটা পড়তে পারে না। গলার অংশটা খুব ছোট হয়ে যায়, ওটা কোনোভাবে সে আর গায়ে তুলতেই পারে না। আর এরপর তো চিউমি নিজের বাড়িতে গিয়ে তার পুতুলের জামা কাপড় আনার চেষ্টা করে, আর অনেক কষ্টে সে ওগুলো আনতেও সক্ষম হয়। তারপর থেকে সে পুতুলের ড্রেসগুলোই পরতে থাকে। একদিন তো মিনামি চিউমিকে একা বাড়িতে রেখে স্কুলে চলে যায়। হঠাৎ করে আবার সেদিন কয়েকজন চোর ঢুকে পড়ে মিনামির বাড়িতে। তাদেরকে দেখেই তো চিউমি তখন নিজের পা ব্যবহার করে মিনামির আইপ্যাড থেকে দ্রুত তাকে মেসেজ পাঠায়। আর এই মেসেজটা পড়ে তো মিনামি তখন দৌড়ে বাড়ি থেকে ছুটে আসে। আর ওই বাড়িতে যখন চোরেরা মিনামির ঘরে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই চিউমি বা সিডি প্লেয়ারে জোরে গান বাজিয়ে দেয়। আর চোরেরা ভাবে যে হয়তো ঘরের মধ্যে শিওর কেউ আছে, তাই তারাও তখন ভয় পেয়ে পালিয়ে যায়। আর মিনামিও তখন দ্রুত বাড়িতে চলে আসে আর দেখতে পায় যে চোরেরা ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। আর চিউমি বেশ নিরাপদে আছে, যেটা দেখে সেও একটু স্বস্তি পায়। এদিকে ঘটে যায় আরেক কাহিনী। চিউমির এক বন্ধু সেই টোকিও ডান্স কম্পিটিশনে প্রতিযোগিতা থেকে কল করে তার মা বাবাকে জানায় যে চিউমি নাকি আদৌ সেই প্রতিযোগিতায় যায়নি। এটা শুনেই তো তার মা বাবার টেনশন আরো বেশি বেড়ে যায় যে তাহলে তাদের মেয়ে আসলে কোথায় গিয়েছে, আর ওই ভিডিওটা বা সে কোথা থেকে তাদের পাঠিয়েছে। অন্যদিকে নিজের পুতুল সুন্দর জামা কাপড় পরে তো চিউমি খুবই খুশি হয়ে যায়, আর খুশিতে সে ওখানে ডান্স করতে থাকে। আর তখন জিউমিকে একদম মিষ্টি একটা পুতুলের মতোই লাগছিল। তো এরপর দিন যখন মিনামি স্কুলে যায় তখন প্রতিদিনের মতো তো আজকেও চিউমি তার পকেটেই ছিল। আর স্কুলের বারান্দায় তখন তার রিকুর সঙ্গে দেখা হয়ে যায়। আর রিকু তো আজকে প্রথমবার একদম হুবহু চিউমির মতো একটা পুতুল মিনামির পকেটে দেখতে পায়, যেটা দেখে তো সে একেবারে থমকে যায়। আর ঠিক ওই সময় আবার মিনামিও পকেট থেকে উকি মেরে চিউমি আধিকুকে দেখে ফেলে। অন্যদিকে চিউমির বড় বোন চলে আসে মিনামির বাড়িতে, আর সেখানে এসে চিউমির পুতুলের জামা কাপড়গুলো খুঁজে পায়। আর এরপরেই তার চোখ পড়ে একটা ট্যাবের দিকে, যেটা থেকে চিউমি তার বাবাকে ভিডিও পাঠিয়েছিল। এটা দেখে তো তার আর বুঝতে কিছু বাকি থাকে না। এদিকে রাতে আবার সে শাইরি নামের মেয়েটা আবারও চলে আসে মিনামির বাড়িতে। মিনামির মাও তখন রাত অনেক বেশি হয়ে যাওয়ার কারণে ওই রাতটা তাকে সেখানেই থাকতে বলে। মিনামি তখন নিজের ঘরে পড়াশোনা করছিল। এমন সময় তখন শাইরি তার ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে। আর আজকে সে মিনামের কাছে তার নিজের অনুভূতির কথা স্বীকার করে যে মিনামিকে সে কতটা ভালোবাসে। তবে মিনামি তখনই তাকে দূরে সরিয়ে দেয়। তারপর তো শাইরি তাকে আজকেও চুমু খাওয়ার চেষ্টা করে, কিন্তু মিনামি তখন অনেক অজুহাত দিয়ে বলে যে দেখো, আমি পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। তখন বাধ্য হয়ে শাইরি তো রেগে ওই ঘর ছেড়ে চলে যায়। এদিকে শাইরি মিনামির এত কাছে দেখে তো চিউমি আবার কাঁদতে শুরু করে। তখন মিনামি তাকে জিজ্ঞেস করে যে আরে তুমি কাঁদছো কেন, কিন্তু চিউমি তখন তাকে কিচ্ছু বলে না। তো পরের দিন তো আবার মিনামি সে দাদি চিউমিকে দেখে ফেলে আর ভাবে যে সত্যি সত্যি বোধহয় সে 1 ইঞ্চ প্রিন্সেস। দাদি তো চিউমির জন্য তখন সুন্দর সুন্দর অনেকগুলো পোশাকও বানিয়ে দেয়, আর সবাইকে বলে যে এগুলো হলো সব 1 ইঞ্চি রাজকন্যার জন্য। কিন্তু কেউ তার কথায় পাত্তা দেয় না। সবাই মনে করে যে হয়তোবা তার বয়স বেশি হয়ে যাওয়ায় সে উল্টোপাল্টা বকছে। অন্যদিকে আবার চিউমির এক বন্ধু রিকুকে জানায় যে চিউমি নাকি আদৌ টোকিওতে যায়নি। এটা শুনে তখন রিকু চিউমির নতুন উপন্যাসের কথা ভাবতে শুরু করে যে সে এখানে একটা ছোট্ট মেয়ে আর অনেক বড় একটা ছেলের প্রেমের গল্প লিখেছিল। আর তখনই তার মনে হয় যে আরে গতকালই তো আমি মিনামির কাছে একটা পুতুল দেখতে পেয়েছিলাম, যেটাকে দেখতে একদম চিউমির মতো। আর এদিকে তো চিউমির বড় বোন মিনামির কাছে সে চিউমির ব্যাপারে জিজ্ঞেস করে। মিনামি তখন বলে যে দেখেন আপু, চিউমি এখন অনেক সমস্যা রয়েছে, যেগুলো সেই মুহূর্তে বাড়িতে বলতে পারবে না। চিউমির বোন তখন এটা শুনে একদম চুপ হয়ে যায় আর বলে যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি এখন মা বাবাকে কিছুই বলবো না, তবে কিন্তু ওকে একটু দেখে রেখো। তো একদিন চিউমের বোন জানালার পাশে দাঁড়িয়েছিল, তখন সে মিনামি জানালায় ছোট্ট চিয়ামিকে নাচতে দেখে। আর এটা দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। এদিকে মিনামির দাদি আবার হুট করে অনেক অসুস্থ হয়ে পড়ে। মিনামিরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
আর এরপর সে যখন বাথরুমে যায় তখন নিজের কোটটা খুলে আবারও বাইরে বেরিয়ে যায়। আর চিউমি তো তখন সেই কোটের পকেটের মধ্যেই ছিল। ঠিক তখনই এবার ছোট্ট একটা মেয়ে এসে মিনামির কোটটা নিয়ে খেলতে শুরু করে। আর এর ফলে চিউমি পকেট থেকে নিচে পড়ে যায়। আর সেই মেয়েটি তো চিউমিকে দেখে একটা পুতুল মনে করে আর ওটাকে নিয়ে ওখান থেকে চলেও যায়। তো এরপর মিনামি যখন ওয়াশরুম থেকে ফিরে আসে তখন সে চিউমিকে কোথাও খুঁজে পায় না। তার তো ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল। সে আবার কাউকে কিছু জিজ্ঞাসাও করতে পারছিল না। অন্যদিকে তো সেই ছোট্ট মেয়েটি চিউমিকে তার নিজের বিছানায় বেঁধে রেখে দেয়, যাতে করে সে কোনো মতে ওখান থেকে পালাতে না পারে। আসলে এই ছোট্ট মেয়েটির বেড ছিল মিনামির দাদির পাশে। আর তখন মিনামির দাদি ওই ছোট্ট মেয়েটিকে অনেক বুঝিয়ে শুনিয়ে চিউমিকে নিয়ে নেয় আর মিনামির কাছে আবারও ফিরিয়ে দেয়। চিউমিকে এতক্ষণ পর ফিরে পেয়ে যেন মিনামি অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস পেলে। আর এদিকে ওই হাসপাতালে তখন চিউমির বোন মিনামির সঙ্গে চিউমির কথা বলতে শুনে পেলে। আর এবার সে বুঝতে পারে যে সত্যি সত্যি চিউমি আকারে অনেক ছোট হয়ে গেছে। আর গতদিন যখন সে চিউমিকে মিনামির জানালায় দেখেছিল ওটা সত্যি তার বোন ছিল। আর এরপর তো সে চলেও যায় আর তার ছোট্ট বোন চিউমির সঙ্গে কথা বলতে থাকে। তো এরপরে একদিন দেখা যায় শায়রি মিনামির সঙ্গে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে একটা সত্যি কথা বলো তো, তুমি কি চিউমিকে ভালোবাসো? আর মিনামিও তখন স্বীকার করে নেয় যে আসলে আমি অনেক আগে থেকেই ওকে ভালোবাসি, কিন্তু সেটা কখনো বুঝতে পারিনি। এই কিছুদিনই হয়েছে আমি ওটা বুঝতে পেরেছি। আমি চিউমিকে ছাড়া আমার মন কাউকে দিতে পারবো না, তাকে ছাড়া আমি থাকতেও পারবো না। এদিকে আমাদের চিউমি তো আবার শায়রি আর মিনামিকে একসঙ্গে দেখে কাঁদতে শুরু করে। তখনই মিনামি বলে যে আরে বোকামি, তুমি আমাকে ভুল বুঝছো। প্রমিস করো তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না, সারা জীবন আমার পাশে থাকবে। এটা শুনে তো চিউমি অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ অবশেষে তার শৈশবের ভালোবাসা আবারও তার কাছে ফিরে এসেছে। তো এরপর তো দেখা যায় মিনামির বাবা একদিন হুট করেই ফিরে আসে আর এসেই তো তার মাকে ডিভোর্স দিয়ে আবার চলে যায়। তাকে দেখে তখন মিনামির সামনে এসে এগিয়ে বলে যে তুমি চলে যাও, তোমার আমার ফ্যামিলিতে কোনো প্রয়োজন নেই, আমি একাই আমার মা আর দাদির দায়িত্ব নিতে পারবো। ছেলের এরকম কথা শুনে মিনামির বাবা তখন কিচ্ছু বলতে পারে না, শুধুমাত্র তাকে জড়িয়ে ধরে ওই বাড়ির ছেড়েই চলে যায়। এদিকে 3 দিন পর চিওমের পরিবার জানতে পারে যে সে নাকি ছদ্মনাম ব্যবহার করে নোবেল লিখত। এটা জানার পর তো তার পরিবার খুবই খুশি হয়, তবে এই দিক থেকে তারা অনেক দুঃখ পায় যে চিউমি তাদের এতটাই ভয় পেত যে এই ভালো খবরটাও তাদের সঙ্গে শেয়ার করতে পারেনি। এদিকে রিকুর তো অনেক আগে থেকেই মিনামিকে সন্দেহ হতো, তাই এবার সে বাড়িতে এসে পুতুলটিকে দেখতে যায় আর মিনামিকে বলে যে ওটা বের করো, যেটা দেখতে একদম চিউমির মতো। আর এরপরে মিনামি তাকে সত্যি কথা বলে দেয় যে ওটা কোনো পুতুল নয়, ওটা আসলে চিউমি নিজেই। রেকো তখন মিনামিকে বলে যে তুমি মিথ্যা কথা বলছো, আমি চিউমির সঙ্গে দেখা করতে চাই, আমাকে এখনই নিয়ে চলো। কিন্তু মিনামি তখন তাকে বলে যে সরি, আমি এটা করতে পারবো না। এটা শুনে তখন রিকো তাকে চিউমি সে উপন্যাসের কথা বলে যেখানে চিউমি তার একতরফা ভালোবাসার কথা লিখেছিল। রিকো তখন মিনামিকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, চিউমি কিন্তু শুধুমাত্র তোমাকে ভালোবাসে, তুমি শুধু শুধু আমাকে নিয়ে এভাবে জেলাস ফিল করছো। আর যদি তোমারও চিউমির প্রতি এরকম ইমোশন থাকে তাহলে এখনই সঠিক সময় তুমি তোমার ভালোবাসার কথাটা চিউমিকে জানিয়ে দাও। মিনামি তখন তাকে বলে যে আসলে আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমি কাউকে ভালোবাসতে অনেক বেশি ভয় পাই। সবসময় মনে হতো সে যদি আমাকে ছেড়ে চলে যায়। তখন রিকুর সঙ্গে সেখানে কিছুক্ষণ কথা বলার পর মিনামি সত্যি সত্যি তার অনুভূতিটা প্রকাশ করে দেয় যে আসলে চিউমিকে সে অনেক ভালোবাসে। আর এটা শুনে চিউমি তখন সবার সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে তো রিকু আবার সত্যি সত্যি হতবাক হয়ে যায় যে চিউমি কেমন সত্যি সত্যি একটা পুতুলের মতো হয়ে গিয়েছে। তখন এই পুরো ঘটনাটা শোনার পর রিকু তাদেরকে সেই জাদুকরি হাতুড়িটা ব্যবহার করার কথা বলে। ওই জাদুকরি হাতুড়িটা ব্যবহার করার পর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে প্রার্থনা করাটাও জরুরি, আর এটাই ছিল একমাত্র কারণ।
কারণ তারা দুইজন তো আর ওই প্রার্থনাটা করছিল না। রিকোর কথা শুনে তখন চিউমি সূর্য ওঠার পরই ওইখানে প্রার্থনা করতে শুরু করে, কিন্তু দেখা যায় যে এতেও কোনো পরিবর্তন হয় না। তখন চিউমি মিনামিকে বলে যে আমি বাড়ি যেতে চাই, আমার মনে হচ্ছে মা বাবাকে সব সত্যি কথাটা বলা দরকার। কিন্তু মিনামি তো কোনোভাবেই চিউমিকে ছেড়ে দিতে রাজি হচ্ছিল না। আর যখন তারা দুইজন এসব বিষয় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল, ঠিক তখনই একটা গাড়ি এসে মিনামিকে জোরে ধাক্কা মারে। মিনামি তো রাস্তায় পড়ে যায়, আর মিনামিকে এই অবস্থা দেখে আবার চিউমির মা দৌড়ে ছুটে আসে তাকে বাঁচানোর জন্য। আর তখনই সে তো মিনামির পাশে চিউমিকে দেখতে পায়, কিন্তু এরকম 1 ইঞ্চি সাইজের দেখে তো মা নিজেই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন মিনামিকে তারা দ্রুত হসপিটালে ভর্তি করে, আর চিউমিকে তার মা বাড়িতে নিয়ে আসে। চিউমির বড় বোন তো আগে থেকেই সবটা জানতো, কিন্তু তার বাবার জন্য এই ঘটনাটা ছিল জীবনের সবচেয়ে বড় একটা ধাক্কা। তো এরপরে চিউমির মা তাকে জানায় যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর মিনামির নাকি এখনো জ্ঞান ফিরেনি। এটা শুনেই তো চিউমি তখন তার মায়ের সঙ্গে দ্রুত মিনামিকে দেখতে হসপিটালে ছুটে যায়। চিউমি তো হসপিটালে গিয়ে মিনামিকে একটা চুমু খায়, আর ঠিক সেই মুহূর্তে একটা আলো এসে মিনামির চোখে পড়ে, আর দেখা যায় যে মিনামির জ্ঞান ফিরে এসেছে। খুশিতে তো চিউমি আবারও তখন তাকে একটি চুমু খায়। এবার এই আলো এসে পড়ে চিউমির গায়ে, আর একটু পরে তো সে পুরো স্বাভাবিক আকারেই ফিরে আসে। আসলে এই আইডিয়াটাই তো চিউমি গল্পের একদম শুরুতে মিনামিকে বলেছিল যে চুমু খেলে হয়তো বা তার সে ঠিক হয়ে যেতে পারে, কিন্তু মিনামি তখন তাকে বুঝতেই পারেননি। তো সবকিছু স্বাভাবিক হয়ে গেলে তো তারা দুজনই আবার স্কুলে যায়, আর সেখানে মিনামি সবার সামনে আজকে ঘোষণা করে দেয় যে চিউমি সঙ্গে সে সম্পর্কে থাকতে চায়, আর তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে। এরপরে বেশ কয়েকটা বছর কেটে যায়, আর স্কুল শেষ হয়ে যাবার পর মিনামি আর চিউমির বিয়েও হয়। বিয়ের পর 1 বছর পর বিয়ের প্রায় 1 বছর পর মিনামি মেডিকেল কলেজে ভর্তি হয়, আর চিউমিও টোকিওর একটা ফেমাস ডান্স প্রতিযোগিতার প্রস্তুতি নিতে শুরু করে। টোকিও যাওয়ার আগে মিনামি আর চিউমি আবারও তাদের সেই পুরনো পাহাড়ে যায়, যেখানে মিনামি চিউমির মাথায় ফুলের একটা মুকুট পরিয়ে দিয়ে প্রমিস করেছিল যে তারা একে অপরকে কোথাও ছেড়ে যাবে না। এরকম সুন্দর একটি মোমেন্টের মাঝে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যেন আমার গল্প ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।